गुड आफ्टरनून स्टूडेंट्स। आज के प्रिपोजिशনের ফার্স্ট ক্লাস তো একটু দেখাচ্ছি। আজকে আমি এটা প্রিপোজিশনটা শো করব একটু ডিফারেন্ট ওয়েতে। তো প্রিপোজিশন কি পূর্বে আর পজিশন অবস্থান, কার পূর্বে কার অবস্থান, তাই তো? অর্থাৎ যদি আমরা কাকে বলে এটা বুঝতে চাই তাহলে এরকম হবে, দ্য ওয়ার্ড দ্যাট স্ট্যান্ডস বিফোর নাউন অ্যান্ড প্রনাউন and make a relationship with other words of a person of speech is called preposition। মানে ব্যাপারটা হলো যে নাউন বা প্রোনাউনের পূর্বে যে শব্দ বসে সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এখন সাধারণত প্রিপোজিশন বলতে আমরা যে রুলসগুলো কমনলি শিখে আসি, প্রায় 7-8টা বা 10টা রুল, সেগুলো ঘুরে ফিরে দাঁড়ায় কি জানো, যে অন মানে উপরে, ইন মানে ভিতরে, এইগুলোই হচ্ছে শেষ পর্যন্ত থাকে, আর কিছু থাকে না। কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবে আবার এই প্রিপোজিশন রুলসগুলো খুব একটা ওইভাবে কাজও করছে না। কেন কাজ করছে না? কারণ প্রিপোজিশনের মূল যেই ব্যাপারগুলো হয়, অর্থাৎ আমাদের বোর্ডে যে কোশ্চেনটা আসে সেখানে প্রায় 7 থেকে 8টা, অর্থাৎ যেই 10টা কোশ্চেন থাকে, অর্থাৎ 0.5 করে 10টা কোশ্চেন থাকে তো 5 মার্ক, তো তার মধ্যে প্রায় 7 থেকে 8টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর কমন প্রিপোজিশনগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলো অ্যাট এ টাইম বোঝার জন্য বা মনে রাখার জন্য আমি আজকে একটু ডিফারেন্ট ওয়ে ফলো করছি। আমি তোমাদের একটা ডায়াগ্রাম দেখাবো, একটা চিত্র বা একটা ডায়াগ্রাম দেখাবো। সেই ডায়াগ্রামে তোমরা বিভিন্নগুলো দেখতে পাবে। একটু দেখো, আমি একটা ডায়াগ্রামে এঁকেছি, মানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ। ধরো এটা একটা জায়গা, তো এখানে আমরা এই জায়গাকে কেন্দ্র করে প্রিপোজিশনের অবস্থানগুলো সাথে সাথে এর অর্থটাও বুঝে নিব, তাহলে আমাদের হয়তো মুখস্থ করতে সুবিধা হবে। তো তোমরা ডায়াগ্রামটা একটু ভালো করে দেখো এবং চাইলে ছবিটা নিজেদের মতো করে একটু কালেক্ট করে রাখতে পারো, তাহলে হবে কি তোমাদের ইজিলি পড়তে বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের এটা দেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। দেখো, ফার্স্ট দেখো যে এইটা একটা, ধরো এটা একটা জায়গা, ঠিক আছে? তো জায়গার এখান থেকে আমরা শুরু করি, অনের থেকে। অন বলতে কি বোঝায়? অন বলতে উপরে বোঝায়, তাই না? হ্যাঁ, গুড। অন বলতে উপরে বোঝায়। তো এই উপরটা দেখো একেবারে উপরে অবস্থা। যেমন ধরো এই মার্কারটা আমার হাতের উপরে আছে, অর্থাৎ হাতের সাথে একেবারে কনজেস্টেড অবস্থায় আছে, কোনো স্পেস রাখে নাই, নিচেও নাই, উপরে আছে। সেই উপরে অবস্থা বোঝাতে, অর্থাৎ সীমানা, এটা যদি একটা জায়গা হয় তাহলে ধরে নাও এটা একটা সীমানা। এই সীমানার একেবারে কনজেস্টেড উপরে অবস্থান বোঝাতে অন ব্যবহার করবো আমরা, ঠিক আছে? ধরো একটা টেবিলের উপরে একটা বই আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে হচ্ছে কি টেবিলের উপরে আছে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো যে ওভার অথবা অবলিক মানে হচ্ছে অথবা অ্যাবাভ, এই একই দুইটা শব্দের অর্থ প্রায় একই দাঁড়ায়। এই ওভার আর অ্যাবাভটা দেখো অনের উপরে আছে, অর্থাৎ যেই যে তোমার জায়গাটার একটা সীমানা এর সাথে হচ্ছে অন, কিন্তু তারও উপরে যদি কিছু থাকে স্পেস দিয়ে, সেখানে আমরা ওভার বা অ্যাবাভ ব্যবহার করব। তাহলে নিশ্চয়ই অন আর ওভার বা অ্যাবাভের পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। যদি অনটা এরকম হয়, ধরো আই উইল গেট ডিনার অন দ্য টেবিল, আমি টেবিলের উপর ডিনার করবো, অর্থাৎ টেবিলের উপর যে খাবারগুলো থাকবে ওগুলো আমি গ্রহণ করব ডিনারের জন্য। আই উইল গেট ডিনার অন দ্য টেবিল, অন বলতে এটা বোঝাচ্ছে। কিন্তু অ্যাবাভ কিন্তু ওইভাবে অনের যে অর্থটা মিন করে, অ্যাবাভ কিন্তু ওইভাবে মিন করে না। যেমন দেখো, যদি অ্যাবাভ দিয়ে আমি একটা লাইন দেখাই, তোমরা এইদিকে দেখতে পাচ্ছ কি না, একটু জাস্ট এ মিনিট, একটু এদিক করি। অ্যাবাভ দিয়ে, তো নিশ্চয়ই অন এবং অ্যাবাভের পার্থক্যটা, অ্যাবাভ বা ওভার যেটা বলছি, একটু গেস করতে পারছো। একটা লাইন দেই তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। ধরো দ্য বার্ডস ওয়ার সিটিং ওভার
অথবা অ্যাবাভ দ্য পাওয়ার লাইন। পাওয়ার লাইন মানে হচ্ছে যে বিদ্যুতের তার। কি বলছে এখানে দেখো, ওভার বা অ্যাবাভ দিয়ে দ্য বার্ডস ওয়ার সিটিং ওভার বা অ্যাবাভ দ্য পাওয়ার লাইন। এবার দেখো যে অন বলতে যেটা বোঝাচ্ছে, যদি এটা একটা বাড়ি হতো তাহলে বাড়ির ছাদটা হচ্ছে অন, মানে ছাদের উপর কিছু আছে সেটা অন, কিন্তু উপর দিয়ে পাখি যাচ্ছে বা ছাদের উপর দিয়ে তোমার বিদ্যুতের উপর কতগুলো পাখি বসে আছে, এখানে সেটাই বলছে দ্য বার্ডস ওয়ার সিটিং, কিছু পাখি বসেছিল পাওয়ার লাইনের উপর, বিদ্যুতের তারের উপর। এই যে স্পেস রেখে উপরে, সেই ক্ষেত্রে আমরা ওভার বা অ্যাবাভ ব্যবহার করব। আমাদের কোশ্চেনের লাইনগুলো কিন্তু এরকম আসবে, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে যে এটা কিভাবে আমরা ব্যবহার করব। সো আমাদের সাথে আছে তানজুমা খানম, থ্যাংক ইউ তানজুমা দেখার জন্য, রোল নাম্বার 10। বাকি যারা আছো তারা রোল নাম্বার অন্তর্গত দিবে। আজকে খুব একটা প্রশ্ন করব না, আজকে রুলগুলো বা জেনারেলি প্রিপারেশনগুলো বোঝানোর চেষ্টা করব। তো যারা ক্লাসগুলো দেখবে তারা অবশ্যই তাদের রোল নাম্বারগুলো লিখবে কমেন্ট বক্সে। তো যা বলছিলাম যে ওভার এবং অন নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে এই যে শব্দটা THROUGS, এই শব্দটার দুইটা উচ্চারণ আছে, একটা হচ্ছে থ্রু আর একটা হচ্ছে থ্র। তুমি যেভাবে উচ্চারণ করো দুইটাই হবে। আমরা তো সাধারণত ব্রিটিশ ইংলিশ শিখি, তাই তো? ব্রিটিশ ইংলিশের জন্য যেটা ইউকেতে ইংলিশ শিখি সেখানে উচ্চারণ করে থ্রু, আর ইউএসএ যেই ইংরেজি শেখায় সেখানে তারা ইউজ করে থ্র। সো উচ্চারণটা এখানে থ্রু বা থ্র যাই করতে পারো, কোনো ব্যাপার না। তো যা বলছিলাম, এই যে থ্র বলতে ব্যাপারটা কী হয়েছিল, কোনো কিছু ভেদ করে চলে গিয়েছে, অর্থাৎ জায়গার বাইরে থেকে ভেতর দিয়ে ভেদ করে চলে গিয়েছে, সেক্ষেত্রে আমরা থ্র শব্দটা বা থ্রু শব্দটা ব্যবহার করব। সেটা কীরকম, একটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। ধরো শি রানস এ কম থ্রো হার হেয়ার। কম মানে কি বোঝো? কম মানে হচ্ছে চিরুনি। সে তার মাথার উপর দিয়ে, সে রানস এ কম থ্রো আর হেয়ার, তার চুলের মধ্যে দিয়ে একটি চিরুনি চালনা করছে, মানে হচ্ছে সে চুল, কি বলছে এটা আমরা চুল আঁচড়ানো বলি, তো সে চুল আঁচড়াচ্ছে। তো এই যে চুলের মানে এপাশ থেকে ওপাশ মানে পুরোটা কভার করছে, সেই জন্য থ্র ইউজ করা হয়েছে, যেটাকে ভেদ করা বলা হয়, অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, মানে পুরোটাকে কভার করা। সেক্ষেত্রে আমরা থ্রু বা থ্র শব্দটা ব্যবহার করব। তো আমরা একটা একটা করে নিচের দিকে আসছি এবং একটা একটা করে এগুলো ব্যাখ্যা করব। সো সাথে জয়েন করেছে মারজানা রহমান, মারজানা, থ্যাংক ইউ, এবং মরিয়ম আক্তার, সাথে রবিনকে দেখতে পাচ্ছি, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো ওভার, অ্যাবাভ, অন, থ্রো, এই চারটা বিষয় বোঝালাম। এরপরে দেখো আউট। আউট মানে হচ্ছে বাইরে, কোনো জায়গার সীমানার বাইরে আছে, এটা বোঝাতে আউট ব্যবহার করা হবে। যদি এরকম লিখি যে, ধরো একটা এক্সাম্পল লিখছি, হি ইজ আউট অফ হোম নাও, সে এখন বাড়ির বাইরে আছে। এই যে আউট ব্যবহার করলাম, সেই বাইরে অবস্থায়, সে বাড়ির বাইরে আছে, বাড়ির সীমানার বাইরে কোথাও আছে, সেরকম অবস্থা বোঝাতে আমরা আউট ব্যবহার করলাম। তোমরা হয়তো অনেকে লক্ষ্য করছো যে এখানে যে আমি লাইনটা লিখলাম, হি ইজ আউট অফ হোম নাও, এখানে কিন্তু আউটের সাথে অফও দেখতে পাচ্ছ, তাই তো? এই অফটা আর আউটটা দুইটাই প্রিপোজিশন, তো দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসা, এইটাই কিন্তু অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো, প্রয়োজনে বসতে পারে। আমরা আউট নিয়ে কথা বলছিলাম যে সে বাড়ির বাইরে আছে, অর্থাৎ বাইরে অবস্থা বোঝাতে এই যে আউট। দেখো আউটের সাথে কিন্তু কোনো অ্যারোটেরও দিই নেই, মানে হচ্ছে যে একটা এই যে বাউন্ডারির কথা আমরা ভাবছি,
একটা ইমাজিন করছি যে এটা একটা জায়গা, সেই জায়গার বাইরে আছে, অর্থাৎ জায়গার সাথে তার কোনো সম্পর্কিত নেই, এই অবস্থা বোঝাতে আমরা আউট শব্দ ব্যবহার করব। টু, যদি টু নিয়ে কথা বলা হয়, টুর বাংলা শাব্দিক অর্থ হচ্ছে বরাবর বা প্রতি। তো টুকে আমরা সাধারণত কোনো কিছু বরাবর বা প্রতি, যেমন ধরো আমরা অ্যাপ্লিকেশন লিখি, তাই না, কি লিখি, টু দ্য প্রিন্সিপাল, তাই তো, টু দ্য প্রিন্সিপাল। এই যে তার মানে কি, বরাবর প্রিন্সিপালের প্রতি। এই যে বরাবর বা কারো প্রতি কিছু লেখা, এক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। টু কখন ব্যবহার করব? বরাবর বা কারো প্রতি। আবার টু এর আরেকটা অর্থ হতে পারে দূরে থাকা। দূরে থাকা অর্থ কিন্তু আমরা টু ব্যবহার করতে পারি। যেমন ধরো আরেকটা এক্সাম্পল যদি দেই, সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। এখানে কি বললাম, যে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এই যে দূরে থাকা মানে বাংলাদেশের দক্ষিণ দিক, তার থেকে একটু দূরে, সীমানার ভেতরে বাইরে এরকম একটা অবস্থা বোঝাতেই এখানে সুন্দরবনের অবস্থানটা বোঝানো হচ্ছে, যার মানেটা দেওয়া হলো টু, যে টুটাকে আমরা দূরে থাকা অবস্থা ব্যবহার করতে পারি। সো টু এর অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে এই যে দেখলে যে একটা দূরে থাকা, আর এটা হচ্ছে বরাবর বা প্রতি, এক্ষেত্রে আমরা টু ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে ইনটু নিয়ে একটু কথা বলি, এটাতে মুছে দিচ্ছি, তোমরা এক্সাম্পলগুলো লিখে নিতে পারো। ফার্স্ট অফ অল হচ্ছে ডায়াগ্রামটা তো টোটালি এঁকে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ইনটুর ব্যাপারটা দেখো, বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করছে, বাহির থেকে ভিতর দিকে কোনো কিছু প্রবেশ করছে, এই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করতে পারি। ইনটুর এর একটা ব্যবহার, আরও একটা ব্যবহার আছে, দেখাচ্ছি আগে। বাইরে থেকে ভিতরে, যেমন দেখো যে টিচার enters into the class, অর্থাৎ একজন শিক্ষক সে ভেতরে প্রবেশ করছে। এন্টার্স মানে হচ্ছে প্রবেশ করা, বাহির থেকে ভেতরে প্রবেশ করা, এই ক্ষেত্রে ইনটু ব্যবহার করা হয়। অর্থাৎ যেটা অর্থ দেওয়া হলো, যে টিচার বাইরে থেকে ভিতরে অর্থাৎ ক্লাসে প্রবেশ করলো। প্রবেশ করা মানে কি, বাইরে থেকে ভেতরে আসা। এটা হচ্ছে ইনটুর একটা ব্যবহার। ইনটুর আরেকটা ব্যবহার দেখো, পরিবর্তনের ক্ষেত্রে ইনটু ব্যবহার করা হয়। যেমন দেখো, ওয়াটার চেঞ্জেস ইনটু আইস। ধরো পানি আইসে পরিবর্তন হয়, অর্থাৎ বরফে পরিবর্তন হয়। এই যে পরিবর্তনের ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করতে পারি। তো ইনটুর মূলত দুইটা ব্যবহার, স্পেশালি একটা হচ্ছে প্রবেশের ক্ষেত্রে, এই যে প্রবেশের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে পরিবর্তনের ক্ষেত্রে। ইনটুর গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো বললাম। সাথে জয়েন করেছে মাইশা মিতু, সাইমা আক্তার আখি, আরিম, আফসানা ইসলাম আশা, মনিকা ইসলাম। থ্যাংক ইউ যারা ক্লাসটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ইনটু নিয়ে কথা বলছিলাম, ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, ভেতরের দিকে আসে, ইন, অ্যাট, ইনসাইড, অফ, উইদিন, এগুলো ভেতরে অবস্থা বোঝাতে ব্যবহার করা হয়। দেখি দু একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো ইন বলতে যেটা বোঝায়, ইন দিয়ে যদি আমরা একটা লাইন করি, ধরো শি ইজ ইন হার হোম নাও, সে এখন তার বাড়িতে আছে, অর্থাৎ তার বাড়ির ভিতরে সে অবস্থান করছে, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করলাম। আবার অ্যাটের ব্যবহারটা এইভাবে হতে পারে তাকানো অর্থে। যেমন ধরো লুক অ্যাট দ্য ওয়াচ, অর্থাৎ বললাম যে ঘড়িটির দিকে তাকাও। এই তাকানো অর্থ কিন্তু অ্যাট ব্যবহার করা হয়। অর্থাৎ দেখলে ইন এবং অ্যাটের ব্যবহারটা
এছাড়া ভিন্ন ব্যবহারও আছে, মানে কমনলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বোর্ডে আসে যে ধরনের প্রশ্নগুলো সেগুলি আমি বলছি। ধরো ইনসাইড, ধরো ইনসাইড দিয়ে একটা লাইন লিখি, দেয়ার ওয়াজ নট, মানে ধরো যদি আমরা এখানে ইনসাইড অফ দি একটা লাইন লিখি, দেয়ার ওয়াজ নট এ সাউন্ড ইনসাইড অফ দ্য কেভ। কেভ মানে কি? কেভ মানে হচ্ছে গুহা, অর্থাৎ গুহার ভিতরে একেবারেই কোনো শব্দ নেই। এই ভেতরে অবস্থা বোঝাতে কিন্তু শেষে ইনসাইড ব্যবহার করা হলো। সাথে জয়েন করেছে এলিনা, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। তো কি বললাম যে ইনসাইড অফ, অ্যাট, উইদিন, এগুলো সব ব্যবহার প্রায় একই রকম, ভেতরে অবস্থা বোঝাতে। যেমন সে বাড়ির ভেতরে আছে, গুহার ভেতরে কোনো শব্দ নেই, এই ক্ষেত্রে আমরা এইগুলো ব্যবহার করি। তোমরা নিশ্চয়ই লাইনগুলো লিখে নেবে, আর যদি লিখে না নিলে থাকো তাহলে আর কি করবে, ক্লাসটা পরে দেখে নেবে। আচ্ছা, ফ্রম, টু যেমন বরাবর হয়, মানে আমরা লেটারের ক্ষেত্রে যেমন যার প্রতি লিখি তার জন্য আমরা টু লিখি, অর্থাৎ যার প্রতি, যার বরাবর আমরা সেটা লিখি। এবং যে লেখে ফ্রম, সেটা লেটারের ক্ষেত্রে, ইমেলের ক্ষেত্রে যে লেখে যার কাছ থেকে লেখা হয় বা যার কাছ থেকে বিষয়টা আসে, এখানে আমরা ফ্রম ব্যবহার করি। তো জানো এই নিয়ে আর লাইন লিখলাম না। যেমন বিসাইড, বিসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে। যেমন ধরো লিখলাম যে রোকন স্যার sat beside me. রোকন স্যার আমার পাশে বসেছিল। তোমাদের প্রিয় রোকন স্যারের কথা বলছি, তো পাস্টে দেখাচ্ছি, রোকন স্যার আমার পাশে বসেছিল। এই পাশে অর্থে এখানে আমি কিন্তু বিসাইড লিখলাম। তবে বিসাইডের কিন্তু আরেকটা ব্যাপার আছে, একটু দেখবে, BESID, বিসাইড দিয়ে আমরা বিসাইড শব্দটা লিখি এই অক্ষরগুলো দিয়ে, কিন্তু যদি এর সাথে একটা এস ব্যবহার করি, বিসাইডস, তাহলে কি এটা প্লুরাল হবে? না, এর অর্থ কিন্তু সম্পূর্ণ পাল্টিয়ে যাবে। এই বিসাইডস এর অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত, অর্থাৎ এটা ছাড়া এটা হয় না। যেমন ধরো আই ক্যান নট রাইট অন হোয়াইট বোর্ড উইদাউট মার্কার। আমি সাদা বোর্ডে, এই যে হোয়াইট বোর্ডে মার্কার ছাড়া লিখতে পারি না। এই যে মার্কার ছাড়া লিখতে পারি না, এই যে উইদাউটটা দেখলে, সেই উইদাউটটাই মূলত বিসাইডস। এখানে আমি উইদাউট লিখেছি, আসলে এখানে শব্দটা যেটা হচ্ছে বিসাইডস, অর্থাৎ বিসাইডস থাকবে, যেটার অর্থটা দাঁড়াবে উইদাউট, সেটা বোঝাতে আমি তোমাকে এখানে উইদাউট লিখেছি। I can't write on whiteboard besides marker. ওকে, লাইনটা এরকম ছিল। আর শেষের দিকে ডায়াগ্রামের আমরা শেষ যেই এটা পাচ্ছি, আন্ডার বা বিলো, অবলিক দেওয়া, মানে দুটোরও প্রায় একই অর্থ। আন্ডার বা বিলো বলতে কি বোঝো? মানে নিচে অবস্থান করা, কোনো কিছু নিচে অবস্থান করছে, ব্যক্তি বা বস্তু নিচে অবস্থান করছে, সেক্ষেত্রে আমরা we can use the word under or below. Suppose আমি একটা এক্সাম্পল দিচ্ছি, let's have a picnic under the tree. Let's have a picnic under the tree মানে হচ্ছে যে চলো আমরা গাছের নিচে একটা পিকনিক করি। এই যে গাছের নিচে, নিচে বলতে আন্ডার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোনো কিছু নিচে বা বিলো। এটা যে আমরা শুরু করেছিলাম যে এটা একটা জায়গা, তো জায়গার নিচে ধরো এইটাই যদি ধরো একটা গাছ, তো গাছের নিচে আমরা পিকনিক করবো, বিলো দ্য ট্রি অথবা আন্ডার দ্য ট্রি।
ডায়াগ্রামটা আশা করছি ডিয়ার স্টুডেন্টস তোমরা কিছুটা বুঝতে পেরেছো। তো আরেকটা জিনিস তোমরা একটু মনে রাখবে যে প্রিপোজিশন কতগুলো, তোমরা তো হয়তো ভাবতে পারো যে স্যার অনেক প্রিপোজিশন দেখলাম, তো প্রিপোজিশন আসলে কতগুলো। তো প্রিপোজিশনের মূলত এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। এছাড়া অ্যাপ্রিভিয়েশনে তোমরা অনেক প্রিপোজিশন পাবে। তো এক কথায় যদি বলি যে প্রিপোজিশন হচ্ছে দেয়ার আর 150 প্রিপোজিশনস ইন ইংলিশ। ইংরেজিতে 150টা প্রিপোজিশন আছে। তো এই 150টা প্রিপোজিশন আবার যখন তুমি অ্যাপ্রিভিয়েশন মুখস্থ করবে তখন কিন্তু আবার দেখা যাচ্ছে সংখ্যা বেশি মনে হচ্ছে, বাট ঘুরে ফিরে একই প্রিপোজিশনগুলো আসছে, খেয়াল রাখতে হবে। এবার ডায়াগ্রামটা আমি মুছে দিচ্ছি। শেষবার মতো একটু দেখে নিতে পারো। এরপরে সিঙ্গেল প্রিপোজিশনগুলো একটু নিয়ে আলোচনা করব। তাইবুর রহমান সাথে জয়েন করেছেন, থ্যাংক ইউ। রোল নাম্বার 413, সাথে শারমিন আক্তার দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। তো কি বলছিলাম যে ইংরেজিতে প্রিপোজিশন কতগুলো একটু আগে বললাম, মনে আছে কি বলো তো? 150 মানে হচ্ছে 150টা প্রিপোজিশন আছে গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রায় এত তো প্রয়োজন পড়ে না, প্রায় 25 থেকে 30টা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন হয়তো আমরা ভালো করে শিখলেই আমাদের অনেক পরীক্ষার জন্য যথেষ্ট হবে মোটামুটি। তো প্রিপোজিশন কত প্রকার, সেই প্রকারে কিন্তু আমাদের কোনো প্রয়োজন পড়ে না অন্তত এখানে, তবে জানার জন্য জানতে পারো। প্রিপোজিশন মূলত হচ্ছে 6 প্রকার: সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজ, পার্টিসিপল এন্ড ডিসগাস্ট প্রিপোজিশন। তো একটা প্রিপোজিশন, নির্দিষ্ট একটা প্রিপোজিশনে কিন্তু অনেকগুলো ব্যবহার হতে পারে। যেমন ধরো ইন, ডায়াগ্রাম ইন হচ্ছে ধরে, কিন্তু এছাড়াও কত ক্ষেত্রে ইনের ব্যবহার হতে পারে। যেমন ভেতরে, ভেতরে বোঝাতে, মাস, মাস বোঝাতে, অর্থাৎ কোনো মাসের কথা যদি আমরা বলি। বড় স্থান, বড় স্থান, বছর, সীমানা, এক্ষেত্রেও আমরা ইন ব্যবহার করতে পারি। যে আমরা যদি ইংরেজিতে লিখলাম ইনসাইড, যদি আমরা লিখি ইনসাইড অর্থে মান্থ, বিগ প্লেস, ইয়ার, আর হচ্ছে বাউন্ড বা বাউন্ডারি, এক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। আচ্ছা, এই যে অনেকের হয়তো মনে হতে পারে স্যার বড় স্থান বলতে কি বোঝায়? স্থান তো স্থান, হ্যাঁ, বড় স্থানটা তখনই বোঝায় যখন আমরা দুইটা স্থানের কথা বলবো এবং দুইটা স্থানের মধ্যে when we compare between two places then we find what is bigger and what is smaller. Suppose একটা এক্সাম্পল উইল ক্লিয়ার ইউ। ধরো একজন লোক ঢাকায় বাস করে, ঢাকার এক্সাম্পল ধরো একজন লোক ঢাকার বাড্ডায় বাস করে। তো ঢাকা একটা জায়গা, বাড্ডা একটা জায়গা। আমরা একটা এক্সাম্পলটা লিখি, ধরো হি লিভস ঢাকা, ঠিক আছে, সে ঢাকায় বাস করে। এখন যদি বাড্ডা হতো, ঢাকার কোথায় বাস করে, বাড্ডায় বাস করে, এইখানে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করতাম। যদিও অ্যাড আমাদের এখানে আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হচ্ছে ইন, কিন্তু এটা আমি বোঝালাম যে জায়গা যদি দুটো হয়ে যায় সেক্ষেত্রে বড় জায়গার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। তাহলে তুমি যদি দুইটা জায়গা হলে বড় জায়গায় ইন ব্যবহার করব, ছোট জায়গায় অ্যাড ব্যবহার করব, তাহলে জায়গায় একটা হলে কি করব? হ্যাঁ, জায়গা যদি একটাই হয় সেক্ষেত্রে আমরা একেবারে নিশ্চিন্তে ইন ব্যবহার করব। অর্থাৎ জায়গা দুটো হলে এক বড় জায়গায় ইন, ছোট জায়গায় অ্যাড, আর ছোট হলেই মানে একটা জায়গা হলেই আমরা সরাসরি ইন ব্যবহার করব। যেমন মাসের ক্ষেত্রে এপ্রিল মাস, ইন মান্থ অফ এপ্রিল। এপ্রিলের ক্ষেত্রে এই যে এপ্রিল মাস, ইন মান্থ, ঠিক আছে। বড় স্থান, বছর,
যেমন ধর যদি একটা লাইন লিখি, উই গট ফ্রিডম ইন 1971, আমরা 1971 সালে আমাদের স্বাধীনতা লাভ করেছি। এই দেখো সালের পূর্বে, অর্থাৎ বছর বা ইয়ার যে দিলাম সালের পূর্বে, কিন্তু ইন ব্যবহার করলাম। অর্থাৎ এই সকল ক্ষেত্রে আমরা অন্তত 1 2 3 4 5 এই 5টা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবো ইন বোঝার ক্ষেত্রে। এবং এর পরে একটু অ্যাড নিয়ে আলোচনা করি, কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করতে পারি। অ্যাড, তো অ্যাটের ব্যবহারটা আমরা কিভাবে করি? অ্যাটের অনেকগুলো ব্যবহার আছে। যেমন নির্দিষ্ট সময়, ধরো ফিক্সড টাইম, স্মল প্লেস। একটু আগে যে লাইনগুলো বললাম, লাইনের তো নিশ্চয়ই বুঝতে পারলি স্মল প্লেস বলতে কি বোঝায়। ছোট স্থানের ক্ষেত্রে, কারো এজের ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে, দিকের ক্ষেত্রে, মাত্রার ক্ষেত্রে, এগুলো ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করি। ধরো একজনের বয়স 10, she is at 10 years old, তার বয়স 10। এই যে বয়সের আগে বয়সের একটা সংখ্যা, সেই সংখ্যার আগে আমি কিন্তু অ্যাড ব্যবহার করলাম। আবার ফিক্সড টাইম, ধরো হি উইল কাম অ্যাট 5 PM, সে 5টার মধ্যে আসবে। যদি এরকম একটা লাইন হয়, হি উইল কাম বাই 5 PM, এই দুইটা লাইনের মধ্যে পার্থক্যটা কী তাহলে? একটা আমি বাই ব্যবহার করলাম, একটা আমি অ্যাড ব্যবহার করলাম। তো অ্যাড হচ্ছে নির্দিষ্ট সময়, সে 5টার মধ্যে আসবে, সে 5টায় আসবে, মানে একেবারে নির্দিষ্ট 5টা ঘড়ির টাইম 5টায় আসবে। আর এখানে হচ্ছে বাই 5 PM, মানে হচ্ছে সে 5টার মধ্যে আসবে, অর্থাৎ 5টার কিছু আগে আসবে, এরকম বোঝাতে বাই ব্যবহার করা হয়। সো অ্যাড দিয়ে কি বুঝালাম? যে নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা অ্যাড ব্যবহার করব। তাহলে চলো নেক্সট যে প্রিপোজিশনটা নিয়ে একটু এক্সাম্পল সহ আলোচনা করব, সেটা ধরো ইনটু। ইনটু নিয়ে একটু আগে বলেছি, নিশ্চয়ই মনে আছে। ইনটু নিয়ে আমরা সাধারণত বুঝি কি, যে বাহির থেকে ভেতরে প্রবেশ ক্ষেত্রে ইনটু ব্যবহার করা হয়। ইনটুর ব্যবহার কিন্তু দুই রকম, একটা হচ্ছে তোমার বাহির থেকে ভেতরে বোঝাতে, আরেকটা হচ্ছে ভৌত পরিবর্তনের ক্ষেত্রে। বাইরে থেকে ভেতরে তো এক্সাম্পল দিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। দ্য টিচার্স এন্টার্ড ইনটু দ্য ক্লাস, মানে হচ্ছে টিচার বাইরে থেকে ভিতরে ক্লাসে আসলো। এই যে বাইরে থেকে ভিতরে আসা, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। আর ভৌত পরিবর্তন বলতে যেটা বোঝায়, আমি শুধু এর আগে পরিবর্তন বলেছিলাম, এখানে ভৌত পরিবর্তন যেটা বলতে বোঝায় যে পদার্থগুলোর কোনো গঠনের পরিবর্তন হবে, কিন্তু এর মূল যে এটা পরিবর্তন হবে না। যেমন দেখো পানি পরিবর্তন হয়ে কি হয়? পানি পরিবর্তন হয়ে বাষ্প হয়, পানি পরিবর্তন হয়ে তোমার বরফ হয়। এই যে পরিবর্তনগুলো, অর্থাৎ পানিই থাকে, এটা হলো ভৌত পরিবর্তন, মানে রাসায়নিক পানি পরিবর্তন হয়ে একেবারে অন্য কিছু হয়ে যাচ্ছে না। যেমন ধরো ওয়াটার, যেটা একটু আগে লিখেছিলাম, ওয়াটার চেঞ্জেস ইনটু ড্যাশ। কি লিখলাম বলো তো? অনেকে ভাবছো স্যার একটু আগে লিখলেন যে ওয়াটার চেঞ্জেস ইনটু আইস, আমরা তো আইসই ভাবছিলাম। না, ভেপার। এই শব্দটা হচ্ছে ভেপার মানে হচ্ছে বাষ্প, অর্থাৎ পানি পরিবর্তন হয়ে বাষ্প হয়ে যায়। পানিকে অতিরিক্ত তাপ দিলে কি হয়? বাষ্প হয়ে যায়, তাই তো? ভেপার হয়ে যায়। কিন্তু আমরা যে শীতের দিনে পানিকে দেখি, মানে হচ্ছে যে শীতের দিনে কুয়াশা দেখি, ওটা কি ভেপার? না, ওটা কিন্তু ভেপার না, ওটা হচ্ছে ফগ, কুয়াশা। আর এটা হচ্ছে ভেপার, মানে হচ্ছে বাষ্প হয়ে যাওয়া। পানি পরিবর্তন হয়ে বাষ্প হয়ে যায়, এই বাষ্পকে কিন্তু আবার ঠান্ডা করলে সেই পানি হয়ে যাবে, অর্থাৎ পানির ভৌত পরিবর্তন হয়েছে, রাসায়নিক পরিবর্তন না। সো বাইরে থেকে ভিতরে এবং ভৌত পরিবর্তনের ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব।
মনে থাকবে তো? যদি মনে রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই লিখে রাখতে হবে। আমরা যেমন সাধারণত কি জানি, অন, অন মানে উপরে। আচ্ছা স্যার, অন মানে উপরে, এটার ইন্টারমিডিয়েটে আমরা কি পড়বো? তুমি তো হাসতে পারো, ঠিক আছে। অন যদি শুধু উপরে হতো তাহলে ঠিকই আছে, অন উপরে, কিন্তু অনের কিন্তু এছাড়াও অনেক ব্যবহার আছে। সেই ব্যবহারগুলো যদি আমরা না জানি, শুধু অনকে যদি আমরা উপর হিসাবেই চিন্তা করি, তাহলে আমরা অনেকগুলো উত্তর দিতে পারবো না। যেমন ধরো ডে অথবা ডেট, ডে অথবা ডেটের ক্ষেত্রে কিন্তু আমরা অন ব্যবহার করব। এছাড়া দেখো, আমরা কোনো কিছুর উপলক্ষে বা চালু করা, চালু অর্থে ধর স্টার্ট, স্টার্ট অর্থ অন ব্যবহার করব। যেমন অন সানডে, মানে রবিবার, রবিবার এই যে ডে ব্যবহার করা হচ্ছে। অথবা যদি আজকের তারিখটা আমরা চিন্তা করি, আজকের তারিখ হচ্ছে কত বলো তো? তারিখটা তো জানতে হবে স্টুডেন্টস। হ্যাঁ, আজকে হচ্ছে 5 তারিখ, তাই তো? অর্থাৎ 5/9/2020, তাই তো? এই তারিখের পূর্বেও আমরা অন ব্যবহার করব। তো খেয়াল রাখবো যে আমরা মাস বা বছরের আগে কিন্তু ইন ব্যবহার করেছি, কিন্তু কোনো বারের তারিখ অথবা কোনো ডে যখন আমরা সংখ্যায় লিখব, তার পূর্বে আমরা অন ব্যবহার করব। অর্থাৎ অন মানে দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে বই আছে, শুধু এই অর্থে ব্যবহার করা হয় না। যদি এরকম হয়, স্টার্ট ক্ষেত্রে যেটা বলছিলাম, ধরো সুইচ অন দ্য টিভি, টিভিটা অন করো। এই যে টিভিটা অন করতে বলা হলো, অর্থাৎ টিভি চালু করতে বলা হলো, সেই চালু ক্ষেত্রেও আমরা অন ব্যবহার করব। আবার যদি একটা লাইন হয়, দ্য কাউ লিভস অন গ্রাস, এর মানে কি এই দাঁড়ালো যে গরু ঘাসের উপর বেঁচে থাকে? মানে কি গরু ঘাসের উপর শুয়ে থাকে, সে বেঁচে থাকে এরকম না। গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, মানে হচ্ছে ঘাসের উপর নির্ভর করে বেঁচে থাকে। অর্থাৎ কোনো কিছুর উপর নির্ভর করে বেঁচে থাকাকে আমরা অন বলবো। অর্থাৎ গরু তো অনেক কিছু খায়, কিন্তু মূলত বেশি যেটা খায় ঘাস। অর্থাৎ দেখো যে অনের ব্যবহার কতগুলো পেলাম। আমরা কমনলি চিন্তা করেছিলাম অন মানে উপরে, কিন্তু অন এছাড়াও ডে, ডেটে কোনো কিছু চালু করতে বা বন্ধ করতে হতে পারে। আবার দেখো যে নির্ভরশীলতা অর্থও কিন্তু অন ব্যবহৃত হয়। আচ্ছা, অনের পর যে প্রিপোজিশনটা নিয়ে এখন আমি আলোচনা করব সেটা হচ্ছে ফর। ফর নিয়ে যেই তোমাদের কমন চিন্তাভাবনা, ফর মানে তো স্যার আমি জানি, ফর মানে হচ্ছে জন্যে। হ্যাঁ, ফর মানে জন্যে, এটা সঠিক। কিন্তু ফর মানে কি শুধু জন্যে? না, ফর মানে আরও কিছু বা আরও অনেক কিছুতে ফর ব্যবহার করা হয়। যেমন দিক নির্দেশ করতে ফর ব্যবহার করা হয়। উদ্দেশ্যে, হ্যাঁ, যদি কোনো কিছুর উদ্দেশ্যে ফর ব্যবহার করা হয়। জন্যে বা উদ্দেশ্য অনেকটা কাছাকাছি মনে হচ্ছে, তাই তো? আচ্ছা, আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে হয়তো তোমার ক্লিয়ার হবে। যেমন দেখো, হি স্টার্টস ফর ঢাকা। তো সে গ্রামে বাস করতো, সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ঢাকার জন্য রওনা দিয়েছে ব্যাপারটা এরকম দাঁড়ালো না, ঢাকার উদ্দেশ্যে, অর্থাৎ ঢাকা বরাবর বা ঢাকায় সে আসবে, সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর জন্য যদি চিন্তা করে, ধরো এরকম লিখলাম যে আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই জন্যে অর্থে এখানে ফর ব্যবহার করা হয়েছে। এরপর দেখো, আমরা উইথ নিয়ে একটু আলোচনা করি। উইথ মানে কি?
উইথের সাধারণ অর্থ যেটা দাঁড়ায়, কমনলি আমরা চিন্তা করি সাথে। সেই উইথের অর্থ কি শুধু সাথে? যেমন দেখো দ্বারা, মালিকানা, পরপর, এই অর্থেও কিন্তু আমরা উইথ ব্যবহার করি। কি বললাম যে দ্বারা, মালিকানা, পরপর, বা অনেক সময় ধরো সত্ত্বেও অর্থ কিন্তু উইথ ব্যবহার করা হতে পারে। এক্সাম্পল উইল মেক ইউ মোর ক্লিয়ার আই থিঙ্ক। সো লেটস গো ফর অ্যান এক্সাম্পল। ধরো একটা বাক্সের মধ্যে একটা রিং আছে। রিং মানে কি? আংটি। ধরো দ্য রিং ইজ উইদিন দ্য বক্স। রিংটি বাক্সের মধ্যে আছে। এখানে আমরা উইথ ব্যবহার করলাম। হ্যাঁ, তুমি হয়তো ভাবতে পারো ইনটো তো একটা প্রিপোজিশন, এর সাথে চলে এসছে, কিন্তু আমরা তো উইথ ব্যবহার করলাম। সেই উইথের কথা বলছে, রিংটা বাক্সের মধ্যে আছে। ধরো হি উইল কাম উইদিন 2 hours। বললাম যে সে 2 ঘন্টার মধ্যে আসবে। সে 2 ঘন্টার মধ্যে আসলো। এক্ষেত্রে আমরা উইদিন বা উইথ ব্যবহার করতে পারি। আবার যদি আরেকটা লাইন লিখি, যেমন দেখো উইথ দিয়ে লাইনটা শুরু করলাম। উইথ অল হিজ riches he is unhappy। অর্থাৎ তার অনেক সব সম্পত্তি থাকা সত্ত্বেও, অর্থাৎ আমরা যেটা মনে করি যে অনেক সম্পত্তিতে অনেক সুখ, তাই তো? এই সুখে থাকার জন্য তার যে সম্পত্তিগুলো দরকার ছিল, আসলে কি সম্পত্তি সুখের সাথে সম্পত্তির একটা কি সম্পর্ক আছে কি? উইথ অল হিজ রিচেস, তার সব সম্পত্তি থাকা সত্ত্বেও সে আনহ্যাপি। অর্থাৎ তার সব সম্পত্তি থাকা সত্ত্বেও সে আনহ্যাপি। এই অর্থে এই আছে বা সাথে, তার সাথে আছে যে মালিকানা, অর্থাৎ সব সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও সে আনহ্যাপি। এই মালিকানা অর্থে কিন্তু আমরা এখানে এই লাইনটা ব্যবহার করলাম। এরপরে যদি আমরা আরেকটা ওয়ার্ড নিয়ে আসি প্রিপোজিশনের জন্য, বাই। বাইয়ের সাধারণভাবে যে অর্থটা তোমরা জানো, বাই মানে হচ্ছে দ্বারা, যে কাউকে দ্বারা কোনো কাজ করানো, সেটা যেভাবে আমরা প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করি বয়েজের ক্ষেত্রে, এই দ্বারা ছাড়াও কিন্তু বাইয়ের অনেক ব্যবহার আছে। যেমন নিকটে, নিকট অর্থে, পরিমাপ অর্থে, নিকট অর্থে, পরিমাপ অর্থে, অনুসারে, অনুসারে বা শপথ অর্থে, এক্ষেত্রেও আমরা বাই ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পল যদি দেখো, যেমন she sat by fire, he went there by boat। দুটোই বাই ব্যবহার করা হয়েছে, কিন্তু অর্থগত বেশ ভিন্ন আছে। দেখবে যে she sat by fire, সে আগুনের পাশে বসেছিল। এখানে বাইয়ের অর্থটা কিন্তু দাঁড়ালো পাশে, যেটা কিন্তু আমি লিখিনি, তুমি লিখে নিতে পারো। পাশে অর্থেও বাই ব্যবহার করা হয়। বাইয়ের অর্থ কিন্তু হলো পাশে। আবার হি ওয়েন্ট দেয়ার বাই বোট, সে ওখানে গিয়েছিল বোট দ্বারা, অর্থাৎ নৌকা বা বোটে চলে সে ওখানে গিয়েছিল। এই অর্থেও আমরা বাই ব্যবহার করেছি। সাথে জয়েন করেছে নজির আহমেদ অ্যান্ড নাজমা আক্তার, থ্যাংক ইউ। এটা বাইয়ের ব্যবহার করলাম।
তো স্টুডেন্টস, প্রথমে আমি কি করেছিলাম, একটা ডায়াগ্রাম শো করেছিলাম প্রিপারেশনের। সেই ডায়াগ্রামে আমি চেষ্টা করেছি একটা প্লেসকে কেন্দ্র করে প্রিপারেশনের যে অবস্থানগুলো, সেই অবস্থানগুলো তোমাদের বোঝানোর জন্য। সেক্ষেত্রে আমি কিন্তু বাংলা অর্থের সাথে এক্সাম্পলও দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখো যে আমি 1 বাই 1 প্রিপারেশনগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এইটার মানে এমন না যে 150 প্রিপারেশন আছে, আমি তোমাদের 150 প্রিপারেশন দিয়েই অনেকগুলো বোরিং ক্লাস করবো, তা না। আমি গুরুত্বপূর্ণ 10 থেকে 15টা, অলরেডি আমরা 7-8টা দেখছো এখানে, 8 থেকে 9টা প্রিপারেশন আজকে আলোচনা করেছি। সামনের দিন বাকি গুরুত্বপূর্ণ প্রিপারেশনগুলো আলোচনা করব এবং তারপরের দিন চলে যাব আমরা প্র্যাকটিসে। তো আজকের ক্লাসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা গুরুত্বপূর্ণ প্রিপারেশন নিয়ে আলোচনা করছি এবং সামনের দিন আরও গুরুত্বপূর্ণ প্রিপারেশনগুলো আলোচনা করবো। সো ডোন্ট মিস দ্য নেক্সট ক্লাস। পরের ক্লাসটা মিস করা যাবে না, তাই তো? পরের ক্লাসটা কবে মনে আছে তো? কবে? ঠিক বুধবার 2টা 50 মিনিটে আবার দেখা হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।